বাংলাদেশে এখনও চলছে অবাধে গাছ কাটা কিংবা বন উজাড় করা। তবে এই সংশ্লিষ্ট কোনো সুনির্দিষ্ট আইন না থাকার কারণে সংক্ষুব্ধ ব্যক্তিরা চাইলেও আদালতে মামলা করতে পারছেন না। ইদানিং যে আমাদের দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটাও একমাত্র কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। চতুর্দিকে কিন্তু একটা উত্তাপ, বাইরে কেউ থাকাই যায় না রোদের জন্য। কত সুন্দর নীরব একটা নিস্তব্ধ ঠান্ডা একটা পরিবেশ। একটা গাছ কাটলে তার একটা ক্রিমিনাল অফেন্স, সে একটা শাস্তি পাবে, এইরকম কিন্তু এখনো করা হয় নাই। একটা জবাবদিহিতার মধ্যে নিজেকে আনতে হবে। আজকে যে অবস্থা আমরা এসেছি, সেই অবস্থা থেকে সরকারকে একটা স্পষ্ট বার্তা নিতে হবে। সেই বার্তা নিয়ে সরকারকে জনগণের ভোগান্তি কমাতে ব্যবস্থা নিতে হবে। আবির, আমরা দেখছিলাম প্রচন্ড গরমে এখন আসলে সবাই গাছ লাগানো নিয়ে সোচ্চার হচ্ছে, তবে যে গাছগুলো আছে সেগুলোর কি সঠিক পরিচর্যা করা হয়েছিল? সেই গাছগুলো কিন্তু অবাধে কাটা হয়েছে এবং হাইকোর্টের রিটে এখনো পর্যন্ত কিন্তু আটকে আছে নির্বিচারে ও অকারণে গাছ কাটার শাস্তি, যার কারণে আসলে হরহামেশা এই গাছ কাটতে কেউ দ্বিধা বোধ করছে না। পাশাপাশি ঢাকার পরিবেশ আদালতে গেল 23 বছরে গাছ কাটা নিয়ে কোনো মামলাই হয়নি। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যতটুকু আমরা জানতে পেরেছি, পরিবেশবিদরা বিশেষ করে বলছেন যে সরকারের রাজনৈতিক সদিচ্ছার যেমন অভাব রয়েছে, ঠিক তেমনিভাবে সুনির্দিষ্ট কোনো আইনও নেই। যদি এই সব কিছু থাকতো তাহলে হয়তো এই গাছ কাটার পরিধি বা এই অপরাধীরা আসলে পার পেয়ে যেত না। ম্যাম, এখন দুপুরে এ নিয়ে থাকছে বিস্তারিত। আর পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি তানজিলা খান মেম। টার্গেট ফুলফিল করার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের কর্মকর্তারা তারা সিরিয়াসলি ড্রাইভ দেয় মানি ফ্লোটা ঠিক রাখা, মানুষের হাতে টাকা যাতে যায়। গভর্নমেন্টের এই জায়গাটাই দেখা দরকার। এটা যদি করা যায় তাহলে দেখবেন আপনি ইনকাম ট্যাক্স অনেক বেড়ে যাবে, ভ্যাটও অনেক বেড়ে যাবে। আমাদের কত ঋণ নিতে হবে, আমরা বাজেট ঘাটতি কতটুকু আমাদের হবে, এটা সবটাই কিন্তু নির্ভর করে যে আমরা এনবিআর এবং এনবিআর বহির্ভূত বিভিন্ন উৎস থেকে কত আদায় করতে পারছি। এখনো 21,000 কোটি টাকা রাজস্ব আয় ঘাটতি, বাকি 3 মাসে কি আরো 1,31,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারবে এনবিআর? পরিস্থিতি বিবেচনায় অর্থ সাশ্রয়ে মনোযোগ বাড়িয়ে অপচয় কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখন দুপুরে এই নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই অকারণে বৃক্ষ নিধন প্রসঙ্গ। গাছ কাটার অপরাধে আদালতে তেমন কোনো মামলা নেই। হাইকোর্টে কয়েকটি রিট মামলা হয়েছে। গাছ কাটার বিষয়ে ঢাকার পরিবেশ আদালতে 23 বছর একটি মামলাও হয়নি। এখন পর্যন্ত উচ্চ আদালতে বন উজাড় করা কিংবা অবাধে গাছ কাটার দায়ে কারো দৃশ্যমান সাজার নজির নেই। পরিবেশবিদ ও আইনজীবীরা বলছেন সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব ও নির্দিষ্ট আইন না থাকায় সুযোগ পাচ্ছে অপরাধীরা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান, তার সঙ্গে ছবি তুলেছেন সহকর্মী মিরাজুল ইসলাম। হাইকোর্ট প্রাঙ্গণে প্রতিদিনই মামলা সংক্রান্ত কাজে থাকে মানুষের আনাগোনা। তবে আদালত প্রাঙ্গণে বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বাইরে গাছের ছায়ায় ঠাঁই নিতে বাধ্য হন বিচার প্রার্থীরা। গাছের নিচেই অনেকে সেরে ফেলেন দরকারি আলাপও। এরকমই কয়েকজন বন্ধু এসেছেন জামালপুর থেকে। চাকরি সংক্রান্ত একটি মামলায় জিতেছেন তারা। রায়ের পর তীব্র গরম থেকে রেহাই পেতে গাছের নিচে বসেছেন আড্ডায়। এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, গাছ হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু গাছ কাটার কোনো বিচার হয় না। কত সুন্দর নীরব একটা নিস্তব্ধ ঠান্ডা একটা পরিবেশ। চতুর্দিকে কিন্তু একটা উত্তাপ, বাইরে কেউ থাকাই যায় না রোদের জন্য। কিন্তু এখানে আমরা নীরবে বসে শান্তিতে গল্প করতে পারছি। এরকম আরও অনেকেই গাছের ছায়ায় বসেছেন গরমে ওষ্ঠাগত প্রাণকে শীতল ছায়ায় জুড়িয়ে নিতে। উন্মুক্ত স্থানে সূর্যের হলকা থেকে বাঁচতে গাছের চেয়ে উপকারী বন্ধু আর নেই। অথচ এই গাছেই অবাধে কাটা হয় বাছবিচার ছাড়া। ইদানিং যে আমাদের দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটাও একমাত্র কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, যেখানে গাছপালা দিন দিন কেটে ফেলা হচ্ছে। আমাদের একটা গাছ কাটলে একাধিক গাছ লাগানো প্রয়োজন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 2019 সালে একটি প্রকল্পের জন্য গাছ কাটা শুরু হলে বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে সরে আসে প্রকল্প বাস্তবায়নকারীরা। তবে সে সময় হাইকোর্টে রিট করলে শুধু গাছ কাটার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়, কাউকেই শাস্তির আওতায় আনা হয়নি। এরকম পাহাড় বনাঞ্চলে গাছ কাটার বিষয়ে হাইকোর্টে কয়েকটি রিট মামলা আছে। 2023 সালে মন্ত্রী পরিষদ নীতিগত সিদ্ধান্ত নেয় 2030 সাল পর্যন্ত কেউ অনুমতি ছাড়া কোনো গাছ কাটতে পারবেন না। তবে এই সিদ্ধান্ত মানছে না কেউ। দেশে এখন পর্যন্ত গাছ কাটা বন্ধ, গাছ সংরক্ষণ করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন বা নীতিমালাও নেই। 2012 সালে একটি আইন করার তৎপরতা শুরু হলে 2016 সালে সংসদে তা থেমে যায়।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ও পরিবেশ আইনজীবীদের সংগঠন বেলার কয়েকটি রিট মামলা ছাড়া গাছ কাটা নিয়ে হাইকোর্টে কোনো মামলাও নেই। আইনজীবীরা বলছেন, সরকারের সদিচ্ছার অভাব ও রাজনৈতিক সিদ্ধান্ত না থাকায় এ বিষয়ে কোনো আইন হচ্ছে না, আবার মামলা করা হলেও শাস্তিও হচ্ছে না। আদালতে এই পরিবেশ সংক্রান্ত বিষয়ে গাছ কাটার উপরে হয়তো একটা নিষেধাজ্ঞা দিল, কিন্তু এই যে একটা গাছ কাটা এবং সেই কাটার জন্য যে তার শাস্তি, এই ধরনের ক্লিয়ার কাট একটা আইন যে একটা গাছ কাটলে তার একটা ক্রিমিনাল অফেন্স, সে একটা শাস্তি পাবে, এইরকম কিন্তু এখনো করা হয় নাই। আদালত একটা হাতিয়ার হতে পারে, আইনি প্রক্রিয়া একটা মাধ্যম হতে পারে, কিন্তু সরকারকে তো একটা জবাবদিহিতার মধ্যে নিজেকে আনতে হবে। আজকে যে অবস্থা আমরা এসেছি, সেই অবস্থা থেকে সরকারকে একটা স্পষ্ট বার্তা নিতে হবে। সেই বার্তা নিয়ে সরকারকে জনগণের ভোগান্তি কমাতে ব্যবস্থা নিতে হবে। অবাক করার মতো বিষয় হলো, ঢাকার পরিবেশ আদালতে 23 বছরে গাছ কাটা নিয়ে কোনো মামলাই হয়নি। সবই পলিথিন আর ইটভাটার মামলা। 25% বন থাকার কথা থাকলেও দেশে বনাঞ্চল আছে মাত্র 8%। আর রাজধানী ঢাকার মানুষের বসবাস অনুযায়ী গাছপালার আরও খারাপ অবস্থা। গাছ কাটা বন্ধে একটি কমিশন গঠন করার উপর জোর দিয়েছেন উদ্ভিদ গবেষক অধ্যাপক মিহিরলাল সাহা। তিনি মনে করেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। বাংলাদেশে নির্বিচারে একটা পর্যায়ে গাছ কাটা হয়েছে। রাস্তার পাশেই কিছু দূর পর পর বট গাছ দেখেছি। এই বটের যে ক্যানোপি, এখন সেটা দেখা যাচ্ছে না। এই যে ক্যানোপিতে বিশাল আকার যে একটা ক্যানোপি একটা ছায়া দিত, ক্লান্ত প্রতীক ওখানে বসতে পারত। খুবই যদি ঝুঁকিপূর্ণ না হয় তাহলে গাছ কাটা কখনোই উচিত না। মানুষকে যেভাবে বিচারের আওতা আনা হয় কোনো অপরাধমূলক কাজ করলে পরে, গাছ কাটাও একটা অপরাধ, সেই অপরাধের বিচার হওয়া উচিত। বাংলাদেশে এখনও চলছে অবাধে গাছ কাটা কিংবা বন উজাড় করা। তবে এ সংশ্লিষ্ট কোনো সুনির্দিষ্ট আইন না থাকার কারণে সংক্ষুব্ধ ব্যক্তিরা চাইলেও আদালতে মামলা করতে পারছেন না। আর দু একটি মামলা হলেও আদালত দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে পারছে না, যে কারণে গাছ কাটার অপরাধের সাথে জড়িতদের এখন পর্যন্ত বাংলাদেশে দৃষ্টান্তমূলক কোনো শাস্তিও হচ্ছে না। তবে সরকার সুনির্দিষ্ট নীতিমালা করলে এ বিষয়ে দায়ীদের আইনের আওতায় আনা অনেক সহজ হতে বলেই মনে করেন আইনজীবীরা। জাহিদ হাসান, এখন, ঢাকা। তীব্র গরমে রাজশাহীতে সড়কের পাশের গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন পথিক ও শ্রমজীবীরা। আর জানাতে এই মুহূর্তে নগরীর কাদিরগঞ্জ সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন, রাজশাহীকে তো বলা হয় সবুজের নগরী। এই নগরে যে পরিমাণে সড়কের দুধারে গাছ রয়েছে, সেখানে এই তীব্র দাবদাহে যারা ছায়াতলে থাকে বা আশ্রয় নেয়, নগরবাসীদের অনুভূতি কি? তারা কি বলছেন এই গরমে এই সবুজের উপকারিতার বিষয়ে? আবির, রাজশাহী হচ্ছে 96.72 বর্গ কিলোমিটারের একটা নগর এবং গেল 5 বছর থেকে রাজশাহী সিটি কর্পোরেশন কিন্তু আসলে রাজশাহীকে সবুজায়ন করার জন্য যে বৃক্ষ রোপণ করেছে, তার মধ্যে প্রায় 2 লাখ কিন্তু বৃক্ষ জাতের গাছ লাগিয়েছে এবং এর পাশাপাশি 10 লাখ ফুল, তারপরে গুল্ম জাতীয় যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একটু আপনাকে দেখাতে চাই যে সড়ক বিভাজন এবং সড়কের পাশে এই সমস্ত গাছগুলো লাগানো হয়েছে। এই কারণে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন প্রত্যেক বছরে প্রায় 2 কোটি টাকা মতো এগুলো নিয়ন্ত্রণ এবং এর যত্নের কারণে আসলে কিন্তু ব্যয় হয়। তো এক্ষেত্রে আমরা যেটি দেখি যে সড়কের পাশে যে সমস্ত রাস্তাগুলো আছে, গাছগুলো রয়েছে, সেই গাছগুলো কিন্তু পথিক বা যারা চলাচল করে বা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখানে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন, কেননা এখানে আসলে ছায়াযুক্ত একটি জায়গা এবং শীতল বাতাস তারা এখানে পান। এবং একই সাথে যে রোড ডিভাইডারগুলো নিয়ে আসলে গাছ লাগানো হয়েছে, সেগুলো আসলে পরিবেশের ভারসাম্য রক্ষাতে কিছুটা কার্যকর হচ্ছে বলে সিটি কর্পোরেশন দাবি করে। তবে সেখানে আসলে খুব একটা বেশি ছায়া কিন্তু আসলে পান না। তবে সড়কের পাশে এবং রাজশাহী নগরীর নদীর ধার দিয়ে যে সমস্ত গাছগুলো লাগানো রয়েছে, বৃক্ষজাতীয় এই সমস্ত গাছের নিচে কিন্তু সাধারণ মানুষ একটু শীতলতা খুঁজে পায়। আপনি একটু দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে সাধারণ মানুষের চলাচল এখানে একটু বাড়ে এবং এই যে তীব্র গরম, উত্তপ্ত একটা শহর, সেইটা থেকে একটু পরিত্রাণের জন্য কিন্তু এখানে তারা আশ্রয় খোঁজেন পথিকরা এবং অনেকেই গাড়ি দাঁড় করিয়ে থেকে রেখে যাদের অতিরিক্ত কাজ আছে এখানে অপেক্ষা করতে হয়, তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করেন। এবং এখানটাই আমরা এর আগেও তাদের কাছ থেকে শুনেছি, তারা যেটি বলেছেন যে আসলে পুরো শহরে নানা চলাচল করতে যখন তারা ক্লান্ত হন তখন তারা এখানে বসেন এবং এই মানুষকে ঘিরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে আইসক্রিম বা পানীয় এই সমস্ত ব্যবসাও কিন্তু আসলে চলতে দেখেছি আমরা।
তবে নগরবাসী যেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেটি হচ্ছে আসলে এই ফুল বা গুল্ম জাতীয় যে সমস্ত গাছগুলো লাগানো হয়েছে সিটি কর্পোরেশনের কাছে। এই তীব্র গরমে তারা যেটি দাবি করছে যে আসলে বৃক্ষ জাতীয় যে সমস্ত গাছ প্রায় 96.72 বর্গ কিলোমিটারে 2 লাখ লাগানো হয়েছে, সেটি কিন্তু আরও বাড়ানোর তাগাদা তাদের মধ্যে রয়েছে। এবং শুধুমাত্র নদী বা সড়কের দুই পাশের পাশাপাশি যে সমস্ত ছোট ছোট পার্ক আছে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যে পুকুর পার্কগুলোর সিটি কর্পোরেশন প্রায় 1/2 বেশি পুকুর বাঁধিয়েছে, সেখানেও আসলে বড় বড় গাছগুলো আসলে লাগানোর দাবি কিন্তু আসলে সাধারণ মানুষ বলছেন। এবং আবির, আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশন ছাতিম গাছ লাগানো হয়েছে, যেটা কিনা আসলে অনেক বেশি ছায়াযুক্ত ছায়া দেয়। সেই সমস্ত গাছ লাগানোরও আসলে সুশীল সমাজের পক্ষ থেকে আসলে দাবি রাখা হয়েছে। তো এখন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় যে পরিমাণ আসলে বৃক্ষরোপণ হয়েছে, সেখান থেকে আসলে বৃক্ষ জাতীয় গাছ থেকেই নগরবাসী খানিকটা স্বস্তি পাচ্ছে, সুবিধা পাচ্ছে। তো আবির, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তীব্র গরমে রাজশাহীর পথিক এবং শ্রমজীবীদের কাছে আশীর্বাদ হয়ে গেছে সড়কের দুধারে লাগানো গাছ। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। তীব্র রোদ আর প্রচণ্ড গরমে কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে সড়কের খোঁড়াখুঁড়ি। যানজট বাড়ার কারণ হয়ে উঠেছে এসব সংস্কার কাজ। এতে গরমে যোগ হচ্ছে বাড়তি অস্বস্তি। আর জানাচ্ছেন বাইজিৎ সাদ। দুপুর হলেই যেন আগুনের ফুলকি বইতে শুরু করে নগর জুড়ে। জরুরি প্রয়োজন ছাড়া তাই অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে। দুর্বল লাগে, রাস্তাঘাট হলো জামজট, উলান জানা গ্যাপ মাইরা একটা গ্যাপ মারলে আধা ঘন্টা রেস্ট নেওয়া লাগে। সারাদিনে যেখানে 1 লিটার পানি খেতাম এখানে এখন 6 লিটার পানি খাওয়া, 6 লিটার। আর রোদে তো তাকানোই যায় না। গরমের কারণে আখের রসটা বেশি চলছে, বেশি খাইছে, বেশি বিক্রি হইতেছে। তবুও কাজের দরকারে যারা রাস্তায় বের হন তাদের গরমের অস্বস্তি আরও বাড়িয়ে দেয় সড়কের খোঁড়াখুঁড়ি। উন্নয়ন কাজের অংশ হিসেবে কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে রাস্তা খুঁড়ছে সিটি কর্পোরেশন, আবার কোথাও সুয়ারেজ লাইন ঠিক করতে ঢাকা ওয়াসা কাটছে সড়ক, কোথাও আবার বিদ্যুতের লাইন ও ইন্টারনেট কেবল মাটির নিচে নিতে রাস্তা খুঁড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য বছরের বেশিরভাগ সময় সড়কে চলে খোঁড়াখুঁড়ি। আর ভাঙাচোরা এসব সড়কের ধুলোবালিতে দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। এটার মূলত হচ্ছে আপনার ওয়াসার কাজ চলছে, আমাদের পুরো লাইনে কাজ চলবে। এখন দেখা যায় যে এখানে হচ্ছে আপনার যত মিটার আছে সে কাজগুলো ক্লিয়ার হয়েছে, এখন পাশে যে লাইনে কাজ চলবে ওখানে আবার আমরা খনন করবো। রাস্তাতে কাটাকাটি করতে হয়, বুঝছেন, ধুলাবালু আসলে সমস্যা হয়। এটা করতে যায় 2 থেকে কাটা একসাথে কাটাতে গাড়ি আসা যাওয়া, জনগণের সমস্ত কষ্ট হচ্ছে আমাদের আসা যাওয়া। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এই কাটাকাটি বা খোঁড়াখুঁড়িতে নগর জুড়ে বাড়ছে যানজটও। কারণ ছোট বড় গর্ত এড়িয়ে ঝুঁকি নিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক কম গতিতেই চলতে হয় যানবাহনকে। গরমে তাই অস্বস্তি বাড়ছে নাগরিকদের যাত্রাপথে। সরকারি বিভিন্ন দপ্তরে যে সমন্বয়হীনতার অভাব, এটা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। কাটাকাটি চলছে, তার সাথে যদি ঢাকা ওয়াসা থেকে একটু পানি ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে কিছুটা জনজীবনে স্বস্তি পাওয়া যেত। এই রিকশা চালকের মতো দুর্ভোগের কবলে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নগরীর বহু মানুষ। এমনকি পথে চলতে গিয়ে আহত হচ্ছেন সাধারণ পথচারীও। এই যে যদি গাড়িগুলো যদি না থাকতো আমার গাড়িটা পড়তো না, বুঝছেন, এই গাড়ি লেগে আমার গাড়িটা পড়ে আসছে নিশ্চয়ই। পারাপার হওয়ার সময় খুবই ঝামেলা হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে রিকশা পায়ের উপর দিয়ে চলে আসে। তীব্র গরমে এমন নানা ভোগান্তিতে যখন বিপর্যস্ত জনজীবন, তখনও একদিকে যেমন খোঁড়াখুঁড়ির থেকে স্বস্তি দেওয়ার দৃশ্যমান উদ্যোগ নেই, অন্যদিকে গরম কমার সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। বিদ্যমান যে তাপপ্রবাহ আছে এটা সামনের দিকে অব্যাহত থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির দ্বারা টেম্পারেচারের খুব বেশি ভেরিয়েশন হবে না। এই টেম্পারেচারের ভেরিয়েশনের জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে বিস্তীর্ণ এলাকায় যখন মাঝারি থেকে বেশি বৃষ্টিপাত হবে তখন হচ্ছে যে হয়তো বা টেম্পারেচারটা একটু কমতে পারে। বায়ু দূষণ রোধে এবং তীব্র তাপপ্রবাহ কমাতে নগরের বিভিন্ন সড়কে 2টি স্প্রে ক্যানন এবং 10টি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিনই পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাইজিৎ সাদ, এখন, ঢাকা। তীব্র তাপপ্রবাহের কারণে কৃষিতে পড়ছে বিরূপ প্রভাব। প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে ফসল, সেচ দিয়েও শেষ হচ্ছে না রক্ষা। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত কীটনাশক, যাতে বাড়ছে উৎপাদন ব্যয়। এদিকে গরমের কারণে ফসল ঘরে তুলতে বাড়তি মজুরি দিয়েও শ্রমিক পেতে হিমশিম অবস্থা কৃষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে শুভন মাহমুদের প্রতিবেদন। প্রচণ্ড তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন।
প্রকৃতির এই রুদ্রমূর্তি থেকে রেহাই পাচ্ছে না ফসলের ক্ষেত। কাঠফাটা রোদ আর ভাবসা গরমে পুড়ছে প্রকৃতি। এমন অবস্থায় কুমিল্লার কৃষকরা মেতেছেন বোরো ধান ঘরে তোলায়। পাকা ধানের ঘ্রাণে মোহিত হচ্ছে চারপাশ। এমন বৈরী আবহাওয়ায় কৃষক ও শ্রমিকদের হাঁসফাঁস অবস্থা। তৈরি হয়েছে শ্রমিক সংকট। বাড়তি মজুরি দিয়েও ধান ঘরে তুলতে হিমশিম অবস্থা কৃষকদের। এর আগে কোনো সময় এত গরম লাগে না, এখন বেশি গরম, অতিরিক্ত তাপমাত্রা বেশি। 4 বার রেস্ট করছি, পানি খাইতেছি, স্যালাইন খাইতেছি, তার দুইটা গোপের উপর কাটতে পারি না। কৃষি কর্মকর্তা বলছেন বোরো ধানে হিটশক বা গরম বাতাসে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। তাই জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানির সেচ এবং এমওপি সার মিশ্রিত পানির স্প্রে করতে হবে। এছাড়াও আম, কাঁঠাল ও লিচুর ফলন বিপর্যয় ঠেকাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তারা যেন মাঠে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি পানিটা সবসময় বজায় রাখে, তাইলে ওই তাপদাহে যে ধানটা মানে এখন ফুল পর্যায় থেকে আপনার পাকা পর্যায়ের দিকে যাবে, এগুলির সমস্যাটা কম হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বোরো মৌসুমে কুমিল্লায় 1,61,790 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। দাবদাহ আর খরায় মাঠঘাট ফেটে চৌচির অবস্থা উত্তরের জেলা নওগাঁয়। ইরি বোরো ধান চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধান বাঁচাতে বাড়তি সেচের পাশাপাশি পোকা দমনে করতে হচ্ছে কীটনাশক স্প্রে। কৃষকরা বলছেন সকালে সেচ দিলে বিকেলেই মাঠের পানি শুকিয়ে যাচ্ছে। খরায় বাড়তি সেচের কারণে বিঘা প্রতি গুনতে হচ্ছে প্রায় 1000 টাকা। আগে আমরা পানি দিলে 8 দিন চলে যেত, এখন একদিন পর পর পানি ভিড় দেওয়া লাগে। সকালে দিলে বিকালে থাকিচ্ছে না, জমি শুকে যাচ্ছে, শুকে যাওয়ার কারণে চিতান হচ্ছে। পানি খরচ বাড়িছে, আগে ছিল 1700-1800 টাকা, এখন 2700-1800 টাকা খরচ পড়ছে। কৃষি বিভাগ বলছে খরার হাত থেকে ফসল রক্ষায় কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। জমিতে এখন যেহেতু পানির পরিমাণ পর্যাপ্ত দরকার, এটা রাখার জন্য বলতেছি। আরেকটা বিষয় হলো যে কৃষকদের আমরা বারবার বলতেছি যে একটানা 3 ঘন্টার বেশি কাজ না করার জন্য। তারা 2 ঘন্টা রোদে থাকার পরে, কাজ করার পরে 15 মিনিট বা 10 মিনিট ছায়ার মধ্যে থেকে তারা পানি পান করবে এবং রেস্ট নিয়ে আবার কাজ করবে। কাঠফাটা রোদে নীলফামারীতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। পর্যাপ্ত পানি দেওয়ার পরও শুকিয়ে যাচ্ছে সবজির ক্ষেত। এই সময়ে যে গাছগুলো মাচায় উঠে যাওয়ার কথা ছিল সেই গাছগুলো বাড়ছেই না। তুলনামূলক উঁচু জমিতে বেশি সেচ দিতে হচ্ছে। ফলে একদিকে যেমন সবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে সেচ খরচ। ফসল রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। জলচি যাচ্ছে, মাটিতে রস নাই, এরকম নানা সমস্যায় আর কি ফসল মরে যেতেছে। কৃষি কর্মকর্তার যে পরামর্শ দিতেছে আমরা ওই মতে কাজ করতেছি, সেচ দিতেছি, অনেক কিছু করতেছি আর কি। মূলত সেচ দেওয়ার জন্য আমরা তাগিদ দিচ্ছি যেন এই মুহূর্তে তারা প্রতি সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3টি সেচ দেয় তাদের জমিতে। আর হচ্ছে যে সেচ দেওয়ার পরে গোড়াতে মালচিং করে দেয়া। আমাদের ইদানিং কিছু কৃষক অটোমেটিক্যালি তারা হচ্ছে আর্টিফিশিয়াল মালচিং করছেন, যারা করছে না তাদেরকে খড়কুটো দিয়ে ঢেকে দেওয়ার জন্য বলছি। নীলফামারীতে এবছর 1347 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। শোভন মাহমুদ খান, এখন। টানা তাপপ্রবাহে ক্ষতির মুখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার কৃষকরা। সূর্যের প্রচণ্ড তাপে বোরো ধান শুকিয়ে যাচ্ছে, দেখা দিয়েছে চিটা রোগ। ফসল রক্ষায় বাড়তি খরচ করলেও সুফল মিলছে না। ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক বোরো ধান ও অন্যান্য ফসলের ক্ষেত্রে কি কি রোগ দেখা দিয়েছে? বোরো রক্ষায় জেলা জুড়ে বাড়তি সেচে কত টাকা ব্যয় হতে পারে? মিম, আমি আজকে আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে দুপুর 12টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 40 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা যত বাড়বে তাপমাত্রার পরিধি কিন্তু ততটাই বাড়বে। এই তাপমাত্রা বেশ কয়েকদিন টানা চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার কারণে কৃষকরা কিন্তু বড় আকারে ক্ষতির মুখে পড়েছে। আপনি জানেন যে মাঠে এখন ভরা বড় মৌসুম চলছে, মাঠে কিন্তু বোরো ধান। এই সময়ে আসলে তাপমাত্রা বাড়ার কারণে শ্রমিক সংকটের ভুগছে কৃষকরা। পাশাপাশি এই তাপমাত্রা, গরম, রোদের প্রখরতা বাড়ার সাথে সাথে এই বোরো ধানে কিন্তু নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি হয়েছে। তার মধ্যে চিটা রোগই হচ্ছে আসলে সবথেকে বড় সমস্যা কৃষকের জন্য। এই রোগটা হচ্ছে ধানকে পুরোপুরি আসলে শুকিয়ে দিচ্ছে। তার পাশাপাশি কিন্তু মাঠে এই রোদের যে প্রখরতা, মাঠ একদম আসলে শুকিয়ে যাচ্ছে। আমার সাথে বেশ কয়েকজন কৃষকের কথা হয়েছিল, তারা বলছে যে অন্যান্য সাধারণ সময়ে
জমিতে আসলে এই বোরো মৌসুমে 30 থেকে 35টি আসলে সেচ লাগে। এতই টানা কয়েকদিনের তাপমাত্রায় এত রোদের প্রখরতা যে এখন কিন্তু আসলে 40 থেকে 45 কিছু কিছু সময় 50টি আসলে সেচ দিতে হচ্ছে, যার কারণে এই মৌসুমে আসলে তাদের বড় অঙ্কের এক প্রকার আসলে লোকসান হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমার সকালে কথা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এবছর জেলায় 35,720 হেক্টর জমিতে আসলে বোরো ধান উৎপাদন হয়েছে। এবছর যে অতিরিক্ত আসলে যে সেচ দিতে হচ্ছে কৃষকদের, সেই সেচের কারণে আসলে 30 থেকে 35 কোটি টাকা আসলে জেলা জুড়ে কৃষকদের আসলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই মুহূর্তে আসলে কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে নানাভাবে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, জমিতে বাড়তি আসলে পানি ধরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধুমাত্র কিন্তু বোরো ধান নয় মিম, আমরা দেখেছি যে আমের কিন্তু একটা মৌসুম চলছে, সেই আমের বাগানেও কিন্তু আসলে বড় আকারে একটা ক্ষতির মুখে পড়েছে আম চাষি। আমি বেশ কিছু আম বাগান দেখেছি যে এমন কিছু আম বাগান আছে যে আম বাগানে এবছর কিন্তু আমই ধরেনি, আমের গুটি পড়ে যাচ্ছে এই গরমে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এবছর জেলায় 6,000 হেক্টর আমের আবাদ হয়েছে। এই আমের আবাদ এই গরমের প্রখরতার কারণে আমের গুটি পড়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। মিম, চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অনেক চক্রবর্তী। তীব্র তাপদাহে অতিষ্ঠ সুন্দরবন উপকূলীয় বাসিন্দারা, বিরূপ প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনযাত্রায়। তাপদাহের আরও খবর জানিয়েছেন সহকর্মী মাসুম বিল্লাহ। সারা দেশের ন্যায় মোংলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। বিগত এক সপ্তাহ ধরে মোংলার উপর দিয়ে চলছে তীব্র তাপদাহ। বিগত এক সপ্তাহ ধরে গড়ে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপদাহ মোংলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। গতকালকে মোংলা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 41.6 ডিগ্রি সেলসিয়াস, যেটি ছিল বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রায় কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষেরা, যাদের আয়ের উৎসের জন্য প্রতিদিনই ঘর থেকে বের হওয়া লাগতেছে। এই শ্রমজীবী মানুষরা কিন্তু এই তাপদাহের মধ্যে কাজ করতে যে খুব অসুবিধার মধ্যে পড়ছে, তারা ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তো এই তাপদাহের ভিতরে কিন্তু মোংলার জনজীবন অনেকটা অস্থিতিশীল হয়ে পড়েছে। সুন্দরবন উপকূলীয় উপজেলা মোংলায় তাপদাহের পরিমাণটা একটু বেশি, লবণাক্ত হওয়ার কারণে এই তাপদাহটা বেশি হলে পরিবেশবিদরা মনে করেন। নগরায়ন এবং শিল্পায়নের কারণেও এই তাপদাহটা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। তো এই ছিল মোংলা থেকে আমার কাছে তীব্র তাপদাহের যে খবর তার সর্বশেষ। মিয়ানমারে চলমান টালমাটাল পরিস্থিতিতে আসিয়ান নেতাদের ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারের মাটিতে, সেহেতু মিয়ানমারকেই এর সমাধান দিতে হবে। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন সকালে দেশটির রাজধানী ব্যাংককে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের অধিবেশনে বক্তব্য দেন তিনি। এখানে তিনি আরও বলেন, ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনই বিশ্ব নেতাদের ভূমিকা নিতে হবে। আরও জানাচ্ছেন আজহার লিমন। 5 দশক ধরে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপ এর সদস্য বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসেছে এই সংস্থার 80তম অধিবেশন। বৃহস্পতিবার সকালে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে যুদ্ধের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। ফিলিস্তিন সহ চলমান সব যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি। Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience. The wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. The Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. শেখ হাসিনা বলেন, মিয়ানমারের রাজনৈতিক সংকটের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে। প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনএসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি জেনারেল। কথা বলেন স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে। আজহার লিমন, এখন ঢাকা। এখন দুপুরের সময় হলো, ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। চলতি অর্থ বছরের 9 মাসে এনবিআর এর রাজস্ব আহরণে ঘাটতি 21,000 কোটি টাকা। লক্ষ্য পূরণে বাকি 3 মাসে আদায় করতে হবে আরও 1,31,000 কোটি টাকা। রাজস্ব সংশ্লিষ্টরা বলছে অর্থ বছরের শেষ মুহূর্তে আহরণ বাড়লেও ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা নেই, তাই অপচয় রোধের পরামর্শ অর্থনীতিবিদদের। আর জানাচ্ছেন মাঝার মাহবুব। চলতি অর্থবছরে এনবিআর এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,30,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে 60,000 কোটি টাকা বেশি। তবে প্রথম 6 মাসে রাজস্ব আহরণে বড় ঘাটতি থাকায় ফেব্রুয়ারিতে এসে লক্ষ্যমাত্রা 20,000 কোটি টাকা কমিয়ে ঠিক করা হয় 4,10,000 কোটি টাকা। এর পরেও অর্থবছরের 9 মাসের মাথায়ও লক্ষ্য অর্জনে বড় ঘাটতি রয়ে গেছে। এনবিআরের হিসাব ঘেঁটে দেখা যায় সবশেষ মার্চ মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল 2,81,745 কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে 2,59,866 কোটি টাকা। তাই 9 মাসে ঘাটতি 21,979 কোটি টাকা। এর মধ্যে আমদানি রপ্তানি শুল্কে ঘাটতি 9,079 কোটি টাকা, মূল্য সংযোজন করে 4,350 কোটি টাকা, আর আয়কর ও ভ্রমণ করে 8,448 কোটি টাকা। আগামী বাজেটের আগ পর্যন্ত যে সময় আছে এর মধ্যে এনবিআরকে আহরণ করতে হবে আরও 1,29,000 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন আগামী জুন পর্যন্ত 3 মাসের রাজস্ব আহরণ বাড়বে, তবে তাতেও মিটবে না ঘাটতি। তাই রাজস্ব আহরণ বাড়াতে হলে আয়কর রিটার্ন বাড়ানো সহ কর ফাঁকি রোধে আরও পদক্ষেপ নিতে হবে এনবিআরকে। টার্গেট ফুলফিল করার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের কর্মকর্তারা তারা সিরিয়াসলি ড্রাইভ দেয় এবং যত রকমের ফাঁক ফোকর আছে সেগুলো ধরার চেষ্টা করে। যে সমস্ত নির্মাণ কাজ, সাপ্লাইয়ের কাজ যেগুলো থাকে সেগুলোতে সাধারণত এই 3 মাসে কিন্তু বেশিরভাগ বিলগুলো ছাড় হবে, হয়তো অনেকাংশে পুষিয়ে আসবে, তারপরও ঘাটতি থাকবে। মানি ফ্লোটা ঠিক রাখা, মানুষের হাতে টাকা যাতে যায়, তো এটা গভর্নমেন্টের এই জায়গাটাই দেখা দরকার। এটা যদি করা যায় তাহলে দেখবেন আপনি ইনকাম ট্যাক্স অনেক বেড়ে যাবে, ভ্যাটও অনেক বেড়ে যাবে, কাস্টম ডিউটি বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন এনবিআরের আহরণে ঘাটতি থাকলে তার প্রভাব পড়বে রাষ্ট্রের সার্বিক আয় ব্যয়ের হিসাবের উপর। তাই আয় বৃদ্ধির সঙ্গে অপচয় রোধ করতে হবে ব্যয়ের খাতায়ও। আমাদের অভ্যন্তরীণ যে সঞ্চয় আহরণ তার উপরে কিন্তু সমষ্টিক অর্থনীতির অনেক কিছুই নির্ভর করে। আমাদের কত ঋণ নিতে হবে, আমরা বাজেট ঘাটতি কতটুকু আমাদের হবে, এটা সবটাই কিন্তু নির্ভর করে যে আমরা এনবিআর এবং এনবিআর বহির্ভূত বিভিন্ন উৎস থেকে কত আদায় করতে পারছি। এবং প্রথম যে 9 মাসের যে ফিগার আসছে এবং 21,000 কোটি টাকা ঘাটতি আছে, সেটাও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে যে এটা হলো রিভাইজড যে টার্গেট আছে। রাজস্ব আহরণ বাড়াতে সক্ষম ব্যক্তির আয়কর নিশ্চিতে নানা পদক্ষেপের কথা বলে আসছে এনবিআর। আর্থিক লেনদেনে করা হয়েছে রিটার্ন জমায় বাধ্যবাধকতা। এর পরেও মার্চ পর্যন্ত দেশে বর্তমানে 1,01,00,000-এরও বেশি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের বিপরীতে রিটার্ন জমা 41 লাখ। মাঝার মাহবুব, এখন, ঢাকা। আইনি লড়াইয়ের মাধ্যমে টাঙ্গাইলের জামদানি শাড়ি দেশের জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে বলে আশাবাদ জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়াও রপ্তানিতে ভূমিকা রাখতে বিদেশে পাঠানো পণ্যের শিগগিরই জিআই ট্যাগ সংযুক্ত করা হবে। আর প্রায় 500 পণ্য তালিকায় যোগ করার কাজ চলছে বলেও জানিয়েছে জিআই স্বীকৃতি দেওয়া প্রতিষ্ঠান ডিপিডিটি। রকিবুর রাহাতের প্রতিবেদন। সুতার মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং তাঁতির হাতের নিখুঁত বুননে তৈরি টাঙ্গাইলের জামদানির খ্যাতি দেশে বিদেশে। যমুনা ধলেশ্বরীর জলে ধোয়া সুতা, শাড়ির পাড়ের নকশায় বৈচিত্র্য, বুননে দেশীয় ঐতিহ্যের ছাপ ও গুণগত মানের বিচারে এই শাড়ি ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই স্বীকৃতি পাওয়ার অন্যতম দাবিদার ছিল। তবে বিবাদ শুরু এবছরের ফেব্রুয়ারির শুরুতে। টাঙ্গাইলের জামদানি শাড়িকে নিজেদের বলে স্বীকৃতি দিয়ে জিআই অন্তর্ভুক্ত করে ভারত। এরপর বিতর্কের পালে হাওয়া লাগে। দুই দেশের মানুষের আলোচনা সমালোচনার মধ্যে 8ই ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে জার্নালে প্রকাশ করে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ বা ডিপিডিটি। টাঙ্গাইল শাড়ির পরে রংপুরের হাড়িভাঙা আম, মৌলভীবাজারের আগর আতর এবং মুক্তাগাছার মন্ডাকে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেওয়ার পরে দেশের জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো 28টি। সাধারণত জিআই স্বীকৃতি পেতে ওই অঞ্চলের কোনো সংগঠন বা প্রতিষ্ঠানকে ডিপিডিটি বরাবর আবেদন করতে হয়।
পরবর্তীতে পণ্যের গুণগত মান বজায় ও অন্যান্য বিষয়ের দেখভাল করেন জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃহস্পতিবার রাজধানীতে 14টি জিআই পণ্যের সনদ বিতরণের আয়োজন করে ডিপিডিটি। অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোর গুণগত মান রক্ষার পাশাপাশি সেগুলো বাজারজাতকরণে সঠিক পথে হাঁটতে হবে। ভারতের সঙ্গে টাঙ্গাইল শাড়ির জিআই নিয়ে দ্বন্দ্বের বিষয়টি আইনি লড়াইয়ের মাধ্যমে মীমাংসা হবে বলেও জানান তিনি। আমাদের এমবেসি আছে দিল্লিতে এবং আমাদের টাঙ্গাইলের যে ডিসি সাহেব আছেন তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে, সেখানে আমরা আইনগতভাবে তাদের এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদেরই থাকবে। 2013 সালে বাংলাদেশ জিআই পণ্যের স্বীকৃতি দিয়ে আসলেও এখন পর্যন্ত অন্তর্ভুক্ত পণ্যের সংখ্যা হাতে গোনা। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে শিগগিরই আরও 500 ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দিতে কাজ চলছে বলে জানায় ডিপিডিটি মহাপরিচালক। সংশ্লিষ্ট এলাকার প্রশাসন যদি তারা একটু উদ্যোগ নেয় তাহলে আমাদের এই যে আমাদের যে প্রাথমিক যে আমরা তালিকা করছি সেই অনুযায়ী আমরা জিআই সনদটা দিতে পারব। আর জিআই পণ্যের রপ্তানিতেও বাংলাদেশের নেই উল্লেখযোগ্য সফলতা। উল্টো জিআই পণ্যের বাণিজ্যিক হলমার্ক বা ট্যাগ জটিলতায় ভোগেন ব্যবসায়ীরা। তাদের সুবিধা দিতে শিগগিরই জিআই পণ্যে ট্যাগ লোগোর ব্যবস্থার কথা জানান শিল্পমন্ত্রী। আমাদের এই পণ্যগুলিকে আমরা আরও মানসম্মত করে আমরা বিশ্ববাজারে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগুলিকে আমরা নিয়ে যেতে চাই। জিআই পণ্যের বাজারজাতে প্রচারণার ঘাটতির কথাও স্বীকার করেন শিল্পমন্ত্রী। সংকট উত্তরণে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস, বিমানবন্দর ও দেশীয় মেলার মাধ্যমে প্রসার বাড়ানোর আহ্বান তার। রকিবুল রাহাত, এখন ঢাকা। এখন দুপুরের সময় হলো আরো একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ে কিউলেক্স মশার প্রজনন। আবার একটু বৃষ্টি হলেই জমে থাকা পানিতে জন্মায় এডিস। মশার এমন শখের করাতে পরে যখন নাজেহাল নগরবাসী, তখন মশা নিধনে জনবল সংকটে ভুগছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুধু তাই নয়, গত বছর অকার্যকর ওষুধ ছিটিয়ে সমালোচিত হওয়ায় এবছর এখনও নতুন ওষুধ কেনা ও গবেষণায় সময় পার করছেন কর্পোরেশনের কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে কাজী মাহফুজ জানাচ্ছেন বিস্তারিত। আতঙ্কের এক পতঙ্গ মশা, মশারি, কয়েল, মশা মারার ইলেকট্রনিক্স পণ্য, কোনো কিছুই থামাতে পারছে না মশার দাপট। এর থেকে বাঁচতে পরিবার বা ব্যক্তি পর্যায়ে নানা উদ্যোগ, এমনকি সিটি কর্পোরেশনের মেয়রেরও অসহায় সমর্পণ। চট্টগ্রামে গেল বছর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 14,082 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। মারা যান 107 জন, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। ডেঙ্গু মৌসুম না হয়েও চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 133 জন, মারা গেছেন 3 জন। নগরীর মশা নিধনের দায়িত্ব সিটি কর্পোরেশনের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এ সময় কি করছে তারা? নগরবাসীর অভিযোগ, হাঁকডাক থাকলেও ঠিকমতো ছিটানো হয় না কীটনাশক, আছে জনবল সংকট। পাশাপাশি ওষুধের কার্যকারিতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ইদানিং মশা এত বেশি পরিমাণ বেড়েছে, যে কোনো কিছুতে মনোসংযোগ করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। এটা সিটি কর্পোরেশনের কাজ, সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ দেখতেছি না। ম্যালেরিয়া এবং ডেঙ্গুর যেহেতু প্রকোপ বাড়তেছে, আমরা আশা করতেছি এটা যদি সহসা যদি এটার প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা না নেয় তাহলে এটা আরো ভয়াবহ রূপ হতে পারে। গেল বছর নানা সমালোচনার মুখে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে সিটি কর্পোরেশন। মশার উৎপত্তি স্থল ও ধরন শনাক্তে গবেষণাও চালানো হয়। কর্পোরেশনের দাবি, আগের ওষুধে কাজ না হওয়ায় এবার নতুন ওষুধ ছিটানো হচ্ছে। কার্যকারিতা পরীক্ষায় স্থাপন করা হয়েছে গবেষণাগার। তবে এক্ষেত্রে নিজেদের ঘাটতির কথা স্বীকার করছেন কর্পোরেশনের কর্তারা। মাঝখানে আমাদের কিছু ওষুধের স্বল্পতা ছিল, আমরা পরীক্ষা নিরীক্ষা করছিলাম, সেই কারণে সেটার প্রভাবটা পড়েছে হচ্ছে নগরের উপর, মশার উপদ্রবটা কিছুটা বেড়েছে। তা আমি স্বস্তির খবর হচ্ছে আমরা যে ওষুধটা মিশ্রণটা এখন ব্যবহার করছি সেটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে, এবং এভাবে চলতে থাকলে হয়তো জুনের আগে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। প্রশ্ন হচ্ছে, মশা বাড়ার ক্ষেত্রে শুধু কি কর্পোরেশন দায়ী? বিশেষ করে এডিসের মূল জন্মস্থান জমে থাকা স্বচ্ছ পানি।
কর্পোরেশন বলছে খোলা জায়গায় তারা ওষুধ ছিটালেও ঘরের ভেতর গাছের টব, ছাদ কিংবা নির্মাণাধীন ভবন নিয়ে নগরবাসী এখনও অসচেতন। মশার যে প্রজনন ক্ষেত্রগুলো মানে যে ওয়াটার স্ট্যাগনেট হওয়ার কারণে জানেন যে জলাবদ্ধতা প্রজেক্ট ছিল মাঝখানে অনেক জায়গায় এই যে আপনার গাইডিং ওয়াল করার জন্য পানি থামিয়ে রাখতে হয়েছে, সেটা বদ্ধ পানিতে বেশ কিছু মশা জন্মেছে। তাও আমরা এখন আমাদের এই কালো তেল ইউজ করি কিংবা আমরা যে লার্ভিসাইড লার্ভা মারার জন্য যে ওষুধগুলো হচ্ছে সেগুলো দেওয়ার ফলে কিছুটা হলো নিয়ন্ত্রণ এসেছে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি, ফলে প্রাকৃতিকভাবে এই সময়টা মশা প্রজননের সবচেয়ে উপযুক্ত সময়। এছাড়া নোংরা পানিতে সবচেয়ে বেশি জন্ম নেয় কিউলেক্স মশা। তবে গবেষকদের মতে সিটি কর্পোরেশনের ভূমিকা প্রয়োজনের তুলনায় একেবারেই নামমাত্র। সিটি কর্পোরেশন যে 4টা রাসায়নিক ব্যবহার করে সেগুলোর কার্যকারিতা আমরা কিন্তু ফগিং এবং স্প্রের মাধ্যমে তেমন বেশি পাইনি। এটা যদিও আমাদের একটা ল্যাবরেটরি সেট আপে ল্যাবরেটরি স্কেলে আমাদের নিয়ন্ত্রিত মাধ্যমে আমাদের পরীক্ষাটা করা, কিন্তু আমরা ওই 4টা রাসায়নিকের তেমন কোনো কার্যকারিতা পাইনি। বিশেষজ্ঞরা বলছেন মশা নিধনে স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও নগরবাসীকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। খোলা জায়গায় সরকারি সংস্থা ব্যবস্থা নিলে বাসাবাড়িতে ব্যবস্থা নিতে হবে নগরবাসীকেই। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। প্রজনন মৌসুম হওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে বন্ধ থাকবে পরিবহন ও বাজারজাত, বন্ধ থাকবে এখনকার 4টি মৎস্য অবতরণ কেন্দ্র। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। এই নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত চলবে এবং মৎস্য অবতরণ কেন্দ্রগুলো বন্ধ থাকায় স্থানীয় বাণিজ্যে কোনো প্রভাব পড়বে কিনা? মিম, আপনি যেটি বলছিলেন যে কোনো প্রভাব পড়বে কিনা, একটুখানি বলে রাখি যে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিঠা পানির কৃত্রিম জলাধার কিন্তু এই কাপ্তাই হ্রদ। এই হ্রদে 725 বর্গ কিলোমিটার আয়তন। এখানে প্রায় 26,000 নিবন্ধিত জেলে রয়েছেন এই মাছ শিকারে, তারা তাদের জীবিকা নির্বাহ করেন। একটু বলে রাখি যে রাঙ্গামাটি জেলা সদরের সহ 8টি উপজেলা এবং পাশের যে জেলা রয়েছে খাগড়াছড়ি, সেখানকার 2টি উপজেলা, মোট 10টি উপজেলার কয়েক লাখ মানুষের মাছের যে চাহিদা, আমিষের যে চাহিদা সেটি পূরণ করে এই কাপ্তাই হ্রদ। এর বাইরেও এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে এই মাছ যায়। তবে একটি তথ্য বলে রাখি যে মাছের প্রজনন মৌসুমে 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত মাছের আহরণ বা বাজারজাতকরণ এবং শিকার নিষিদ্ধ করে জেলা প্রশাসন। এবার কিন্তু একটু পানি কমে যাওয়ায়, আপনি জানেন জলবায়ুর প্রভাবে কিছুটা অস্থির অবস্থায় পানির এইখানে এই পানি কমে যাওয়ায় এবার অন্তত 5 দিন আগে এই গত 18 এপ্রিল জেলা প্রশাসনের সভা থেকে আসলে এই আজকের যে 25 এপ্রিল মধ্যরাত 12টা থেকে মাছ আহরণ এবং বাজারজাতকরণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। এর একটি প্রভাব রয়েছে যেখানে 26,866 জন জেলে রয়েছে, তাদের আসলে দীর্ঘমেয়াদে অন্তত 3 মাস, যেহেতু আগামী 24 জুলাই এই মাছ আহরণ খুলে দেওয়ার কথা রয়েছে, সব ঠিকঠাক থাকলে সেটিও হবে, আর না হলে আবার হয়তো বাড়তে পারে যদি পর্যাপ্ত বৃষ্টিপাত না হয়। এই সময়টাতে জেলেদের আয় রোজগার কমে যাবে, তাদেরকে সরকারি যে ভিজিএফের তালিকায় আওতায় আনা হবে এবং তারা চাল পাবেন। এর বাইরে যদি বলে রাখি যে এই সময়টাতে মাছের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হবে না, ব্যবসায়ীরাও অনেকটাই বেকার থাকবেন। এখানে যে মানুষজন রয়েছেন, এখানে যে অধিবাসী রয়েছেন, তাদের যে আমিষের যে চাহিদা সেটি মূলত জলাশয়, পুকুর এবং অন্যান্য যে প্রাণীজ আমিষ রয়েছে সেখান থেকে পূরণ করতে হবে। একটু বলে রাখি যে গত অর্থ বছরে এই মাছের যে 4টি অবতরণ কেন্দ্র রয়েছে রাঙ্গামাটি, সেই 4টি অবতরণ কেন্দ্র থেকে যে মাছ অবতরণ হয়েছে সেখান থেকে শুল্ক বাবদ এই 15,54,00,000 টাকা রাজস্ব আয় হয়েছে, যেখানে 7,620 মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে। এর সঙ্গে একটু যদি তুলনা করি গত একই সময়ে গত অর্থ বছরে যেখানে 5,440 মেট্রিক টন মাছ অবতরণ হয়েছিল, যেখান থেকে 11,47,00,000 টাকা সরকার রাজস্ব পেয়েছে। সেই হিসাবে যদি একটু বলি যে এবার প্রায় 4 কোটি টাকা বেশি রাজস্ব আয় পেয়েছে সরকার। একটু বলে রাখি যে এই 15,55,00,000 টাকায় যদি গত 8 মাসে আয় থাকে, সেখান থেকে দৈনিক অন্তত 6.5 লাখ টাকা আয় হয়। এই আয়টি কিন্তু গত আগামী 3 মাস এটি বন্ধ থাকবে। রাঙ্গামাটি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিম, রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। আরও একটা বিরতি নিচ্ছি এখন দুপুরে, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন দুপুর। দেশের বাইরের প্রসঙ্গ, ইউক্রেনকে লুকিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। গেল মাসে প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের সামরিক সহায়তার জন্য যে $30 কোটি অনুমোদন দিয়েছিল তাতে ছিল ATACMS ক্ষেপণাস্ত্র। বিভিন্ন সূত্র বলছে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র দিয়ে গেল সপ্তাহে রাশিয়ার হামলা করেছে। এদিকে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বিল পাশের পর কিয়েভের অস্ত্রের ভান্ডার গুড়িয়ে দেবার হুমকি দিয়েছে রাশিয়া। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। রাশিয়ার সেনা অভিযান শুরুর পর ইউক্রেনকে সামরিক সহায়তা অনবরত দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। হঠাৎ দেশের আর্থিক পরিস্থিতিতে টানাপোড়েন আর দেশেই বিরোধীদের তোপের মুখে অনেক দিন ধরে কংগ্রেসে আটকে ছিল ইউক্রেনকে $6,000 কোটি সামরিক সহায়তা দেওয়ার প্রকল্পটি। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেন যেন সংকটে না পড়ে, সেজন্য গেল মার্চে লুকিয়ে কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে ওয়াশিংটন। The President directed his team to provide Ukraine with a significant number of ATACMS missiles for use inside Ukraine's sovereign territory. ঠিক কী পরিমাণ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে সে বিষয়ে জানা না গেলেও জানা গেছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS এর রেঞ্জ 300 কিলোমিটার পর্যন্ত। প্রথম দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিয়ে নিজেদের ভান্ডার খালি করার বিপক্ষে ছিল পেন্টাগন। শঙ্কা ছিল ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য। যদিও ইউক্রেন প্রথমবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে 17 এপ্রিল বুধবার, যখন ক্রিমিয়ায় রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় কিয়েভ। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের সম্মুখ সারি থেকে 165 কিলোমিটার পর্যন্ত এসেছিল। মঙ্গলবার মধ্যরাতে রাশিয়ার বন্দর শহর বার্ডিয়ান্সকেও এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এই ATACMS ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান লকহেড মার্টিন থেকে নেওয়া হয়েছে। এর আগে মধ্যম পাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র গেল বছরের সেপ্টেম্বরে দেওয়া হয় ইউক্রেনকে। এদিকে রাশিয়াও এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে। সংবাদ মাধ্যম রয়টার্স, পলিটিকো আর নিউ ইয়র্ক টাইমসে আসা প্রতিবেদনের পাশাপাশি হোয়াইট হাউস থেকেও জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার প্রকল্পে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সহায়তার জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। Максимально активно працювали з нашими американськими друзями на всіх рівнях, щоб оперативно наповнити цей пакет від Сполучених Штатів саме такою зброєю. এই ঘটনার পর ক্রেমলিন বলছে ইউক্রেনের ভেতরে নিজেদের বাফার জোনের সীমা বাড়াবে তারা, কারণ এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করবে কিয়েভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন ইউক্রেনের সমরাস্ত্রের ভান্ডারে হামলা আরও বাড়িয়ে দেবে মস্কো। Размерным угрозам, создаваемым Соединенными Штатами и их союзниками, продолжим совершенствовать состав и структуру вооруженных сил, увеличивать выпуск наиболее востребованных образцов. পশ্চিমাদের সহায়তা কমায় অনেকদিন ধরেই 1000 কিলোমিটারের সম্মুখ সারিতে রাশিয়ার সেনাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে বিপাকে পড়ছিল ইউক্রেনের সেনারা। অস্ত্র আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটের কারণে পিছিয়ে পড়েছে ইউক্রেন। ওয়াশিংটন বলছে কয়েক সপ্তাহে কৌশলগতভাবে আরও এগিয়ে যাবে রাশিয়া। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekon।